Prishkatibindo, Assalamu alaikum and very good evening to all. Today topic is nested list. Nested list বলতে কি বোঝায়? প্রথমে আগে জানতে হবে যে নেস্টিং কি। নেস্টিং এই শব্দটার অর্থটা অনেক ক্ষেত্রে অনেক জায়গায় ব্যবহার করা হয় এবং ক্ষেত্র বিশেষে এর সংজ্ঞাটাও ভিন্ন ভিন্ন। যেমন আমরা যদি বলি যে তোমার ফেসবুক প্রোফাইল কি, তখন তোমার প্রোফাইলের ক্ষেত্রে সেটা বৃত্তান্ত হবে একরকম। আবার আমি যদি বলি আদমদী ক্যান্টনমেন্ট কলেজের প্রোফাইলটা কি, তখন তুমি আদমদী ক্যান্টনমেন্ট কলেজের ডিটেইলস যখন বলবে তখন সেটার প্রোফাইলটা হবে ভিন্ন। সুতরাং নেস্টিং এই শব্দটি ভিন্ন ভিন্ন ক্ষেত্র বিশেষ ভিন্ন ভিন্ন মিনিং বোঝাবে। যেমন নেস্টিং শব্দের অর্থ একটা কাজের মধ্যে আরেকটা কাজ ইন্টিগ্রেটেড থাকা বা সমন্বিত থাকা, অর্থাৎ দুইটা কাজ থাকবে কিন্তু একটার অধীনে আরেকটা চলমান থাকবে, এটাকে বলা হয় নেস্টিং। যেমন অধ্যায় নাম্বার 5 প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে তোমাদের যখন লুপ পড়াবো তখন তোমরা বুঝতে পারবা যে নেস্টিং লুপ, অর্থাৎ একটা লুপের মধ্যে আরেকটা লুপ যখন রানিং থাকবে তখন তাকে বলা হবে নেস্টিং লুপ। এমনই ভাবে একটা কন্ডিশনের মধ্যে আরেকটা কন্ডিশন রানিং থাকবে সেটাকে বলা হয় নেস্টিং কন্ডিশন। আবার আমাদের অধ্যায় নাম্বার 4-এ যখন আমরা নেস্টেড লিস্ট করব তখন আমাদের জানতে হবে যে একটা লিস্টের মধ্যে আরেকটা লিস্ট যখন রানিং থাকবে বা চলমান থাকবে তখন তাকে বলা হয় নেস্টেড লিস্ট অথবা নেস্টিং করা, অর্থাৎ লিস্টকে নেস্টিং করা। নেস্টিং শব্দের অর্থ হচ্ছে একটার ভিতরে আরেকটা চলমান রাখার জন্য একটা প্রসেস বা পদ্ধতি প্রয়োগ করা যার মাধ্যমে দুইটা লিস্ট একসাথে চলমান থাকে। তাহলে আমাদের সংজ্ঞাটা কেমন হবে? নেস্টেড লিস্ট অথবা নেস্টিং বলতে আমরা কি বুঝি? একটা লিস্টের মধ্যে অপর একটি লিস্ট সক্রিয় থাকবে তাকে বলা হবে নেস্টিং লিস্ট। তো সংজ্ঞাটা লিখে নাও। নেস্টিং কি? যে একটি লিস্টের মধ্যে একটি লিস্টের মধ্যে অপর একটি লিস্ট। আসসালামু আলাইকুম। আসসালাম। পড়াচ্ছি অনলাইনে না, গেছিল, ওটা হচ্ছে পরবর্তীতে বন্ধ হয়ে গেছে। হ্যাঁ, ওদের কালকে আবার যাবে। ওকে। একটি লিস্টের মধ্যে অপর একটি লিস্ট প্রদর্শনের জন্য যে পদ্ধতি ব্যবহার করা হয়, তাকে নেস্টিং বলে। লিখো নেস্টিং এর মাধ্যমে প্রদর্শিত লিস্টকে নেস্টেড লিস্ট বলে। একটা উদ্দীপক লিখে নাও। উদ্দীপকটা ঠিক এমন হবে, মনে করো তোমার একটা লিস্ট দেওয়া আছে, প্রথম দেওয়া আছে এবি তে দেখা যাচ্ছে টি এর ভিতরে তোমার তিনটা আইটেম আছে, সার্কেল দেওয়া আছে, এটাকে বলা হয় ডিস্ক, সম্পূর্ণ সলিড সার্কেল। তারপরে এটা স্কয়ার, এটা সলিড। প্রথমে দেওয়া আছে গ্রিন টি, ব্ল্যাক টি, এবং জুট টি।
সো টি একটা এলিমেন্টস বা আইটেম এবং টি এর স্টার্টিং ভ্যালু হচ্ছে এবি। আর টি এর মধ্যে আবার তিনটা আইটেম আছে যেগুলো তোমার বুলেটস আকারে দেখানো আছে। বুলেটস বলতে আমরা বুঝি যে সিম্বল বা প্রতীক যেটা ইউএল বা আনঅর্ডার্ড লিস্টে ব্যবহার করা হয়। এখানে সার্কেল, স্কোয়ার এবং ডিস্ক এই তিনটাকে আমরা একত্রে বলি বুলেটস। এই তিনটা হচ্ছে কি, এই তিনটাকে আমরা একত্রে বলি বুলেটস। তাহলে মনে রাখো বুলেটস হচ্ছে ইউএল এর জন্য ব্যবহৃত সিম্বলের নাম। এই তিনটা হচ্ছে আমাদের বুলেটস দেওয়া আছে এবং পরবর্তী আইটেম দেওয়া আছে। পরবর্তী আইটেমের স্টার্টিং ভ্যালু দেওয়া আছে ধরে নাও 25। 25 যে ভ্যালু দেওয়া আছে সেটা হলো কফি। কফি এর মধ্যে আবার তিনটা আইটেম দেওয়া আছে। তিনটা আইটেম দেওয়া আছে। প্রথম আইটেম দেওয়া আছে ধরে নাও MNO। MNO তে দেওয়া আছে ওর কফি। তারপরে দেওয়া আছে স্মল XYZ। স্মল XYZ এখানে দেওয়া আছে হট কফি। এবং তারপরে দেওয়া আছে PQR। PQR দেওয়া আছে বড় হাতের। PQR দেওয়া আছে ব্লক কফি। ওকে, এখন এটা হচ্ছে আমাদের নেস্টেড লিস্ট। কারণটা হচ্ছে টি একটা আইটেম, তার সেই আইটেমের অধীনে আবার আরেকটা আইটেম কাজ করছে, এটাকে বলা হবে নেস্টিং। এখন কল্পনা করো যে সম্পূর্ণটাই তোমার আছে একটা টেবিলের মধ্যে। কল্পনা করো সম্পূর্ণটা দেওয়া আছে একটা টেবিলের মধ্যে। তো সেক্ষেত্রে আমরা আউটপুটে কিভাবে এটা শো করবো? শুনতে পাচ্ছ আমাকে? জি স্যার। তাহলে টি একটা আইটেম, তার ভিতরে গ্রিন টি, ব্ল্যাক টি, জুট টি এবং কফি একটা আইটেম, তার ভিতরে কফি আইটেম দেওয়া আছে কোল্ড কফি, হট কফি এবং লো আপ কফি। এখন আমাদের এটা হচ্ছে উদ্দীপক। উদ্দীপকের আউটপুট দেখানোর জন্য HTML কোড লিখতে হবে। উদ্দীপকের মনে করো প্রথম প্রশ্ন দেওয়া আছে ক নম্বরে, হোস্টিং কাকে বলে। ফার্স্ট কোশ্চেন হচ্ছে হোস্টিং কি। উদ্দীপকের খ নম্বরে ধরে নাও দেওয়া আছে যে কোন ট্যাগ ব্যবহারকারীর সময়কে বাঁচিয়ে দিবে। কোন ট্যাগ ব্যবহারকারীর সময় বাঁচায়। কোন ট্যাগ ব্যবহারকারীর সময় বাঁচায়। এখানে ট্যাগ এর পাশাপাশি লিখো কোন ট্যাগ এবং অ্যাট্রিবিউট। কোন ট্যাগ এবং অ্যাট্রিবিউট ব্যবহারকারীর সময় বাঁচায়, ব্যাখ্যা করো। আর ক নম্বরে দেওয়া আছে উদ্দীপকে উল্লেখিত
উল্লেখিত টেবলটি প্রদর্শনের জন্য ব্যবহৃত HTML ট্যাগে অ্যাট্রিবিউট এবং ভ্যালু ব্যাখ্যা করা। অ্যাট্রিবিউট এবং ভ্যালু ব্যাখ্যা করা। আর ক নাম্বার আছে উল্লেখিত টেবলটি প্রদর্শনের জন্য প্রয়োজনীয় HTML কোড লিখুন। HTML কোড লিখুন। উদ্দীপক সবগুলো কোশ্চেন লিখে নিয়েছো উদ্দীপকে? জি স্যার। ওকে, আমাদের প্রথমে শো করতে হবে HTML টেবলটা শো করতে হবে, তাই না? HTML টেবলটা দেওয়া আছে নেস্টিং হিসেবে, কারণ এখানে দুইটা আইটেম এর মধ্যে আবার তিনটা করে আইটেম দেখানো আছে। প্রথমে আসি যে প্রথম যে লিস্টটা আছে AB তারপরে T। প্রথম যে ভ্যালুটা দেওয়া আছে এই ভ্যালুটা কিন্তু তোমার দেওয়া আছে অর্ডার লিস্টে, কারণ অর্ডার লিস্টের ক্রম একটা নির্দিষ্ট মান থেকে শুরু হয়। আর পরের যেগুলো সিম্বল আকারে দেওয়া আছে সেগুলো হচ্ছে UL বা আনঅর্ডার্ড লিস্ট। কফি এর মধ্যে যে তিনটা আইটেম দেওয়া আছে এই তিনটা আইটেমও এটা OL বা অর্ডার্ড লিস্ট, কিন্তু এখানে আইটেমগুলোর স্টার্টিং ভ্যালু হচ্ছে MNO ক্যাপিটাল, তারপরে XYZ স্মল, আবার PQR ক্যাপিটাল। আবার কফি এর ক্ষেত্রে 25 দেওয়া আছে স্টার্টিং ভ্যালু, তাহলে এটা হচ্ছে অর্ডার লিস্ট। যখন আইটেম সমূহ নির্দিষ্ট অর্ডার বা নির্দিষ্ট ক্রম অনুসরণ করবে তখন তাকে বলা হবে অর্ডার লিস্ট। তো আমরা এই উদ্দীপকের ক নম্বরটা সলভ করি। উদ্দীপকের ক নম্বরে দেওয়া আছে হোস্টিং কি এবং ব্যাখ্যা, মানে হোস্টিং কি, তাই না? সো হোস্টিং এর ডেফিনেশনটাকে লিখে নাও। হোস্টিং এর ডেফিনেশনটা লিখে নাও। আসসালামু আলাইকুম স্যার। আসসালাম। আমরা আজকে যে টপিকটা লিখে দিয়েছি এই টপিকের মূল বিষয়বস্তু হচ্ছে যে নেস্টিং কিভাবে করা হয় এবং নেস্টিং এর মাধ্যমে কিভাবে একটা উদ্দীপক সমাধান করা হয়। সো আমরা যে উদ্দীপকটা আজকে সমাধান করব সেই উদ্দীপকটা খুব ইম্পর্টেন্ট একটা উদ্দীপক, কারণ এই টাইপের উদ্দীপক পরীক্ষাতে আসে একটু আনকমন উদ্দীপক। সো উদ্দীপকের ফার্স্ট কোশ্চেন ছিল হোস্টিং কাকে বলে। এখানে টেবল দেওয়া ছিল, তো আমি পরে জয়েন কোর্সে ব্যাখ্যা করি। সেখানে হোস্টিং শব্দের অর্থটা কি সেটা লিখে নাও। ক নাম্বার উদ্দীপকের ক নাম্বার কোশ্চেন। দেখো, কোন ওয়েবসাইট
কোনো ওয়েবসাইট, কোনো ওয়েব সার্ভার, কোনো ওয়েব সার্ভার পাবলিক ক্লায়েন্ট সার্ভার, ওয়েব ক্লায়েন্ট সার্ভার আপলোড দেওয়ার প্রক্রিয়াকে আপলোড দেওয়ার প্রক্রিয়াকে হোস্টিং বলে। কোন ওয়েবসাইট, কোন ওয়েব সার্ভার বা পাবলিক ক্লায়েন্ট সার্ভারে আপলোড দেওয়ার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়াকে হোস্টিং বলে। হোস্টিং মূলত একটা কাজ, যে কাজের মাধ্যমে যে কোনো ওয়েবসাইট কোন একটা ওয়েব সার্ভারে আপলোড দেওয়া হয়। আমি তোমাদের বোঝানোর জন্য এখানে ছোট্ট একটা সার্ভার ডিজাইন করি। ধরে নাও এই সার্ভারটা হচ্ছে একটা লিনাক্স অপারেটিং সিস্টেমে পরিচালিত সার্ভার। তাহলে হতে পারে একটা লিনাক্স অপারেটিং সিস্টেমে এই সার্ভারটা পরিচালনা করা হয়। যেমন আমাদের কম্পিউটারের ক্ষেত্রে আরেকটা আছে উইন্ডোজ অপারেটিং সিস্টেম, যেমন তোমাদের মোবাইল ফোনের ক্ষেত্রে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম অথবা ম্যাক ওএস আইফোন হয়। তো সেক্ষেত্রে আমাদের কল্পনা করে নিচ্ছি আমি যে আমার সার্ভারটা লিনাক্সে ঠিক অপারেটিং সিস্টেমের মাধ্যমে এই সার্ভারটা রান করবে এবং রান করানো আছে। যখন তুমি এই সার্ভারে তোমার ওয়েবসাইটের একটা নাম দাও, ধরে নাও তুমি একটা ওয়েবসাইট তৈরি করেছো, তোমার ওয়েবসাইটের নাম হচ্ছে www.icteducationbd.com। এটা মনে করো তোমার ওয়েবসাইট icteducationbd.com। এই ওয়েবসাইটটা তুমি হচ্ছে তৈরি করছো। এই ওয়েবসাইটের মধ্যে তোমার আছে ওয়েব ডকুমেন্টস। ওয়েব ডকুমেন্টস হিসেবে আমরা জানি কোনো অডিও, ভিডিও, টেক্সট, গ্রাফ, অ্যানিমেশন, চার্ট, ইমেজ, এই 7টা ওয়েব ডকুমেন্টস ধরে নাও তোমার ওয়েবসাইটে দেওয়া আছে। তো এই ওয়েব ডকুমেন্টস হিসেবে তুমি 7টা ডকুমেন্টস ওয়েবসাইটে আপলোড করবা। এখানে তুমি আপলোড করবা, এই যে প্রক্রিয়া আপলোড করবা সার্ভারের মধ্যে, সার্ভারের নির্দিষ্ট একটা মেমোরি স্পেসে যখন তুমি আপলোড করবা, এই আপলোড করার প্রক্রিয়াকে বলা হচ্ছে হোস্টিং। হোস্টিং মূলত একটা কাজ যার মাধ্যমে কোনো ওয়েব ডকুমেন্টস কোনো সার্ভারে আপলোড করা হয়। এখন যদি সেটা লিনাক্স অপারেটিং সিস্টেমে পরিচালিত কোনো কম্পিউটার হয়, সেই ক্ষেত্রে তার নাম হবে লিনাক্স হোস্টিং। যদি কোনো সার্ভার উইন্ডোজ অপারেটিং সিস্টেমে পরিচালিত হয়, তখন তাকে বলা হবে উইন্ডোজ হোস্টিং। এখন আসি যে আমরা যখন কোনো ওয়েবসাইট কোনো একটা সার্ভারে আপলোড করি, তখন আমাদের একটা বিষয় মাথায় রাখতে হবে যে সাধারণত কোনো ডকুমেন্টস ওয়েব সার্ভারে আপলোড করার সময় আমাদের নির্দিষ্ট নিয়ম মানতে হয়। তো যে নিয়মটা মানতে হয় সেই নিয়মটাকে আমরা বলি এফটিপি বা ফাইল ট্রান্সফার প্রোটোকল। অর্থাৎ এই প্রোটোকলের মাধ্যমে সাধারণত কোনো ওয়েব ডকুমেন্টস কোনো একটা ওয়েব সার্ভারে আপলোড করা হয়। তাহলে হোস্টিং সম্পর্কিত বিষয়গুলো মোটামুটি তোমরা ক্লিয়ার হয়েছো। যেমন আমি একটু যদি একটা গল্পের মাধ্যমে তোমাদের বোঝাই, ধরে নাও তোমাদের বাসায় আমি গেস্ট হিসেবে যাব। তাহলে সেই গেস্ট হিসেবে যখন আমি তোমাদের বাসায় যাব, তখন তোমরা হচ্ছে হোস্ট হিসেবে কাজ করবা আর আমি হব গেস্ট। এখন আমি যাওয়ার পরে তোমরা আমাকে কিভাবে আপ্যায়ন করবা, কিভাবে আতিথেয়তা করবা, এই যে প্রক্রিয়া, এই প্রক্রিয়াকে বলা হচ্ছে হোস্টিং। এই প্রক্রিয়াকে বলা হচ্ছে হোস্টিং। এখন বিষয়টা হচ্ছে যে তুমি নির্দিষ্ট নিয়ম মেনে আমাকে আপ্যায়ন করবা। নিয়মটা কি? যে ইকবাল স্যার কি খাওয়া দাওয়া করে, বা ইকবাল স্যারের খাবার মেনুতে কোনটা কোনটা নাই, বা ইকবাল স্যার হচ্ছে কি পছন্দ করে। অর্থাৎ আমি যদি তোমার বাসায় গেস্ট হিসেবে যাই, তাহলে তখন তুমি চিন্তা করবা যে আমি কোন নিয়মের মাধ্যমে আপ্যায়ন করব বা আতিথেয়তা করব, কারণ সে আমার গেস্ট। তাহলে এই যে নিয়মটাকে বলা হচ্ছে প্রোটোকল।
সাধারণত কোনো ওয়েবসাইট যখন কোনো ওয়েব সার্ভারে আপলোড করা হয় তখন নির্দিষ্ট নিয়ম মানতে হয়, সেই নিয়মটাকে বলা হয় প্রোটোকল। আর এই যে আপলোড করার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়ার জন্য যে নিয়মটা মানতে হয় সেই নিয়মটাকে বলা হয় ফাইল ট্রান্সফার প্রোটোকল। শুধু এটা আপলোডের ক্ষেত্রে নয়, ডাউনলোডের ক্ষেত্রে একই রকম বিষয়। সাধারণত কোনো ওয়েব ডকুমেন্টস কোনো সার্ভার থেকে যখন ডাউনলোড করা হয়, তোমার মোবাইলে হোক তোমার কম্পিউটারে হোক, তখন তোমাকে যে নিয়ম মানতে হবে সেই নিয়মটাকে বলা হচ্ছে ফাইল ট্রান্সফার প্রোটোকল। এই ফাইল ট্রান্সফার প্রোটোকলের মাধ্যমে মূলত দুইটা নিয়ম অনুসরণ করে, একটা হচ্ছে আপলোড আর একটা হচ্ছে ডাউনলোড। আমি যদি তীর চিহ্ন প্রথমটা হচ্ছে নিচ দিকে দিয়ে বোঝায় ডাউনলোড আর পরেরটা হচ্ছে আপলোড। তুমি যে কোনো ওয়েব ডকুমেন্টস সাধারণত কোনো ওয়েবসাইট থেকে যখন তুমি তোমার ফোনে বা তোমার ক্লায়েন্ট কম্পিউটারে নিয়ে আসবা তখন সেটাকে বলা হবে ডাউনলোড। আর যখন কোনো ডকুমেন্টস তোমার ফোন থেকে বা তোমার ক্লায়েন্ট কম্পিউটার থেকে কোনো ক্লায়েন্ট সার্ভার অথবা কোনো ওয়েব সার্ভারে আপলোড করবা তখন সেটাকে বলছি আমরা আপলোডিং প্রক্রিয়া বা আপলোড। তাহলে আপলোড এবং ডাউনলোডের জন্য আমাদের ফাইল ট্রান্সফার প্রোটোকল ব্যবহার করা হয়। হোস্টিং এর জন্য আমি শুধুমাত্র ডেফিনেশন দেওয়ার পরেও যে কথাগুলো ব্যাখ্যা আকারে বললাম এই কথাগুলো মনে রাখবা, কারণ পরীক্ষাতে আরেকটা কোশ্চেন আসে যে হোস্টিং ওয়েবসাইট পাবলিশিং এর একটা গুরুত্বপূর্ণ ধাপ ব্যাখ্যা করো, তখন তোমাকে আমার এই কথাগুলো ব্যাখ্যা আকারে লিখতে হবে। এরপর আসি উদ্দীপকের খ নম্বরে ছিল কোন ট্যাগ ব্যবহারকারী সময় বাঁচায়। এখন প্রশ্ন হচ্ছে যে আমরা এমন একটা ট্যাগ ব্যবহার করব যে ট্যাগের ক্ষেত্রে আমাদের ওয়েবসাইটের সময় কিছুটা হলেও সেভ হবে। কোন ট্যাগ ব্যবহারকারী সময় বাঁচায়, তোমরা একটু চিন্তা ভাবনা করে আমাকে উত্তর দিতে পারবা কেউ? কোন ট্যাগ ব্যবহারকারীর সময় বাঁচায়? কোন ট্যাগ ব্যবহারকারী সময় বাঁচায় এবং ট্যাগের সাথে তার অ্যাট্রিবিউট ব্যাখ্যা করতে হবে। আমরা যখন কোনো ওয়েবসাইট ভিজিট করি তখন আমাদের ওয়েবসাইটের ক্ষেত্রে একটা বিষয় মনে রাখতে হবে যে ওয়েবসাইটের নেভিগেশন প্রক্রিয়াটা কি। সাধারণত একটা ওয়েবসাইট থেকে অন্য কোনো ওয়েবসাইটে যে গমনের যে প্রক্রিয়া সেই প্রক্রিয়াকে বলা হয় নেভিগেশন। আমরা যে ওয়েবসাইট ভিজিট করি এটাকে বলা হয় ওয়েব ব্রাউজারের মাধ্যমে। যখন আমরা ভিজিট করি এই ভিজিট করার যে প্রক্রিয়াকে বলা হয় ব্রাউজিং পদ্ধতি। অর্থাৎ তুমি যখন কোনো ব্রাউজার ব্যবহার করে কোনো ওয়েব ডকুমেন্ট সার্চ করছো বা কোনো ওয়েবে কোনো ডকুমেন্টস ব্যবহার করছো তখন তাকে বলা হচ্ছে ব্রাউজিং করা। এবং ব্রাউজিং এর সময় যখন তুমি একটা ওয়েবসাইট থেকে অন্য একটা ওয়েবসাইটে গমন করবা তখন তাকে বলা হয় নেভিগেশন। অর্থাৎ নেভিগেশন হচ্ছে একটা প্রক্রিয়া যে প্রক্রিয়ার মাধ্যমে আমরা খুব দ্রুত একটা ওয়েবসাইট থেকে লিঙ্কের মাধ্যমে অন্য একটা ওয়েবসাইটে শিফট হতে পারি। তাহলে আমাদের ব্যবহারকারীর সময় বাঁচাবে কোনটা? অবশ্যই নেভিগেশনের সময় যদি আমাদের কিছুটা সময় কম লাগে তখন মনে করতে হবে যে আমরা খুব দ্রুত ওয়েব ডকুমেন্টগুলো সার্চ করতে পারছি। কোনো সময় কোনো ওয়েব ডকুমেন্ট দ্রুত টাইপ না করে আমরা বিভিন্ন লিঙ্কে ক্লিক করে আমাদের সময়গুলো বাঁচতে পারে। তো আমরা সাধারণত কোনো লিঙ্কে ক্লিক করে যখন আমাদের সময়টা বাঁচবে তখন আমাদের মূলত অ্যাঙ্কর ট্যাগ বা এ ট্যাগ ব্যবহারের মাধ্যমে লিঙ্ক আপটা করতে হয়। তাহলে এখানে উত্তরটা হচ্ছে যে কোন ট্যাগ ব্যবহারকারী সময় বাঁচায় সেটা হবে অ্যাঙ্কর ট্যাগ। কোন ট্যাগ ব্যবহারকারী সময় বাঁচায় সেটা হবে কি? অ্যাঙ্কর ট্যাগ। উত্তরটা হচ্ছে অ্যাঙ্কর ট্যাগ, অ্যাঙ্কর ANCHOR। অ্যাঙ্কর ট্যাগ হচ্ছে তোমার এই ট্যাগ বলা হয়। এই ট্যাগটার মাধ্যমে হাইপারলিংক করা হয় এবং হাইপারলিংকের মাধ্যমে খুব দ্রুত এক পেজ থেকে অন্য পেজে শিফট করা যায়। তাহলে অ্যাঙ্কর ট্যাগ সমান অ্যাঙ্গেল ব্র্যাকেট এ ট্যাগ ব্যবহারকারী সময় বাঁচায়। এ ট্যাগ কি লিখবা? এ ট্যাগ ব্যবহারকারী সময় বাঁচায়। এ ট্যাগ ব্যবহারকারীর সময় বাঁচায়। আমার কথাটা কি ক্লিয়ার বুঝতে পারছো রাফি? জি স্যার। কারণটা হচ্ছে আমরা হাইপারলিংকের মাধ্যমে সাধারণত একটা ওয়েব পেজ থেকে অন্য একটা ওয়েব পেজে খুব দ্রুত শিফট হতে পারি। সেখানে আমাদের টাইপ করার কোনো প্রয়োজন হয় না। সাধারণত আমরা টাইপ না করে একটা পেজ থেকে অন্য একটা ওয়েব পেজে সহজে শিফট হতে পারি। তাহলে এই যে একটা পেজ থেকে অন্য একটা ওয়েব পেজে শিফট হওয়ার জন্য সাধারণত আমাদের অ্যাঙ্কর ট্যাগ ব্যবহার করতে হয়।
এখন আসি অ্যাঙ্কর ট্যাগের অ্যাট্রিবিউটের ভিতরে আমাদের সিনট্যাক্স গুলো কেমন হবে। সিনট্যাক্স হচ্ছে এ, তারপর হচ্ছে এইচ রেপ। অ্যাঙ্কর ট্যাগের অ্যাট্রিবিউট হচ্ছে প্রথমে অ্যাঙ্গেল ব্র্যাকেট, তারপরে এ, এরপরে হলো এইচ রেপ। এইচ রেপটা মানে হচ্ছে হাইপারলিংক রেফারেন্স। তারপরে হচ্ছে তোমার আমাদের যে ওয়েবসাইটের অ্যাড্রেসটি হবে সেটাকে বলা হবে ইউআরএল অ্যাড্রেস। তো আমরা এখানে ইউআরএল অ্যাড্রেস লিখে দিলাম। এই ইউআরএল অ্যাড্রেসটা হচ্ছে আমাদের ব্যবহারকারীর জন্য যে ওয়েব পেজে সে গমন করবে সে ওয়েব পেজের অ্যাড্রেস, এবং খুব দ্রুত সে ওয়েব পেজে শিফট হতে পারবে একটা পেজ থেকে অন্য একটা পেজের মধ্যে। তাহলে এখানে আমাদের টোটাল যে সিনট্যাক্স, এই সিনট্যাক্সের মধ্যে ওপেনিং ট্যাগ হচ্ছে এ, আর এইচ রেপ মানে হচ্ছে হাইপারলিংক রেফারেন্স ইকুয়ালস টু ওয়েবসাইটের অ্যাড্রেস। তারপরে আমাদের এখানে হবে লিঙ্ক কন্টেন্ট। আমরা যেখানে ক্লিক করব তাহলে আমরা এখানে লিখবো লিঙ্ক কন্টেন্ট। লিঙ্ক কন্টেন্ট হিসেবে কোন একটা টেক্সট হিসেবে তুমি শো করতে পারো, অথবা তুমি এখানে কোনো ইমেজ বা কোনো ওয়েব ফাইল এখানে লিঙ্ক কন্টেন্ট হিসেবে দেখাতে পারো। এরপরে এটা ক্লোজ করতে হবে /a। তাহলে যখন তুমি ব্যাখ্যা লিখবা যে অ্যাঙ্কর ট্যাগ ব্যবহার করে সময় বাঁচায়, কারণ এই অ্যাঙ্কর ট্যাগের মাধ্যমে সহজে হাইপারলিংক করা হয়, এবং হাইপারলিংকের মাধ্যমে একটা পেজ থেকে অন্য একটা ওয়েব পেজে খুব দ্রুত নেভিগেট করা যায় বা গমন করা যায়। এই জন্য অ্যাঙ্কর ট্যাগ ব্যবহার করে সময় বাঁচায়। হ্যাঁ বলো। হ্যালো, আচ্ছা ঠিক আছে, দাও। হ্যাঁ দিয়ে দাও, অসুবিধা নেই, অসুবিধা নেই। ওকে ঠিক আছে, ওকে। তাহলে এ এইচ রেপ ইউআরএল অ্যাড্রেস লিঙ্ক কন্টেন্ট এ। তাহলে আমরা যখন ব্যাখ্যা লিখবো তখন ঠিক এই অ্যাঙ্করটাকে ব্যাখ্যাটা লিখতে হবে। আমার উদ্দীপকের ভিতরে গ নম্বরে যেটা দেওয়া ছিল সেটা হচ্ছে আমরা যে টেবিলটা দেখাইছিলাম সেই টেবিলের প্রদর্শনের জন্য এইচটিএমএল কোড লিখতে হবে। তাহলে এখানে টেবিল দেওয়া আছে, এই টেবিলের জন্য আমরা এইচটিএমএল কোড লিখবো। এইচটিএমএল কোডের যে অ্যাট্রিবিউট এবং ভ্যালুগুলি আছে সেগুলো ব্যাখ্যা লিখতে হবে গ নম্বরে। গ নম্বরের প্রশ্নটা দেখো যে উদ্দীপকে উল্লেখিত টেবিলটি প্রদর্শনের জন্য ব্যবহৃত এইচটিএমএল ট্যাগের অ্যাট্রিবিউট এবং ভ্যালু ব্যাখ্যা করো। এটা হচ্ছে আমাদের উদ্দীপকের গ নম্বর কোশ্চেন। তাহলে আমাদের অ্যাট্রিবিউট এবং ভ্যালু ব্যাখ্যা করতে হলে অবশ্যই আমাদের আগে কোড আগে শেষ করে আসতে হবে। তো আমরা যদি এইচটিএমএল কোড না লিখতে পারি তাহলে কিন্তু আমরা অ্যাট্রিবিউট এবং ভ্যালুটা ব্যাখ্যা করতে পারবো না। কারণ আমার জানতে হবে যে আমার এই ওয়েব ডকুমেন্ট শো করার জন্য আমাদের কোন কোন এইচটিএমএল ট্যাগ এবং অ্যাট্রিবিউট এবং ভ্যালু ব্যবহার করতে হবে। তো আমি এই জন্য ঘ নম্বরটা আগে সলভ করব, তারপরে গ নম্বরটা সলভ করব। আমরা ঘ নম্বরটা সলভ করার পরে দেখবো গ নম্বরটা খুব সহজেই তুমি উত্তর করতে পারবে। তাহলে আমি এখন তোমাদের ঘ নম্বরটা সলভ করে দিচ্ছি, কারণ আমাদের এইচটিএমএল কোডের মধ্যেই মূলত অ্যাট্রিবিউট এবং ভ্যালুগুলো ব্যবহার করতে হয়। এখন লিখো উদ্দীপকের ঘ নম্বর কোশ্চেন। তো লিখে না, উল্লেখিত পেজটি প্রদর্শনের জন্য এইচটিএমএল কোড। উল্লেখিত পেজটি প্রদর্শনের জন্য এইচটিএমএল কোড। এখানে এইচটিএমএল কোড কি হবে দেখো, আমি সরাসরি তোমাদের নোটপ্যাডে টাইপ করে দেখাচ্ছি, ঠিক আছে, সুবিধা হয়। এইচটিএমএল কোডটা আমি নোটপ্যাডে টাইপ করে দিচ্ছি সরাসরি। প্রথমে নোটপ্যাড প্লাস প্লাসটা ওপেন করে নিচ্ছি। তোমরা আমার নোটপ্যাড প্লাস প্লাস সফটওয়্যারটা দেখতে পাচ্ছ কিনা? মেবি নো। আচ্ছা এখন দেখো আমার নোটপ্যাড প্লাস প্লাস উইন্ডো দেখতে পাচ্ছ? রেসপন্স করো। জি স্যার। জি স্যার। তাহলে আমরা প্রথমে কোড লেখা শুরু করি, ঠিক আছে। প্রথমে আমরা এইচটিএমএল থেকে শুরু করি। এইচটিএমএল তারপরে হচ্ছে হেড, এর ভিতরে কি হবে বলো? এর ভিতরে হবে টাইটেল, তাই না? টাইটেলের ভিতরে হবে মাই, একটা নাম দাও জাস্ট, মাই ফার্স্ট নেস্টেড লিস্ট, মাই ফার্স্ট নেস্টেড লিস্ট, LIST, মাই ফার্স্ট নেস্টেড লিস্ট /টাইটেল। আচ্ছা আমরা একটা পেজের নাম দিব, নাম দিলে আমাদের
কোডগুলো কালারে শো করবে স্ল্যাশ হেড। এখন আমি প্রেজেন্ট সেভ করে দিচ্ছি। সেভ করে না দিলে আমাদের ট্যাগগুলো কালারফুল হবে না। সো আমি এখানে সেভ করবো তোমাদের, প্রথমে আমি ডেস্কটপে সেভ করছি, অসুবিধা নাই। আচ্ছা সমস্যা নেই, এই সেভ নেস্টেড nested.html nested.html ঠিক আছে, দিয়ে সেভ করে দিলাম। কালার চলে আসছে অলরেডি। এরপরে হচ্ছে আমাদের বডি শুরু করতে হবে। বডি এর মধ্যে আমাদের টেবলটা শো করতে হবে। বডির মধ্যে টেবল শো করি, টেবল বর্ডার BORDER। এখানে একটা মাত্র বর্ডার আছে কারণ একটা সেল দেওয়া আছে। টেবল বর্ডার 1 পিক্সেল শো করতে, 1 পিক্সেলের মধ্যে আমাদের শো করতে হবে টেবল রো। টেবল রো এর মধ্যে থাকবে টেবল ডেটা TD, টেবল ডেটার মধ্যে থাকবে আমাদের প্রথমে ওয়েল টাইপ TYP, ওয়েল টাইপ ইজ ইকুয়ালস টু অ্যাঙ্গেল ব্র্যাকেট ডাবল কোটেশন A। এরপর হচ্ছে আমাদের এটা করতে হবে স্টার্ট অ্যাট্রিবিউট ইউজ করতে হবে। স্টার্ট ইজ ইকুয়ালস টু ভ্যালু হবে 28, কারণ দেওয়া আছে AB এর জন্য 28 হবে। কারণ হচ্ছে যদি A থেকে Z পর্যন্ত 26 হয় সেক্ষেত্রে AB এর জন্য হবে 28। তাহলে এখানে 28টা কিভাবে হলো আমি একটু ব্যাখ্যা করে আসি, তাহলে তোমাদের সুবিধা হবে। তুমি সরাসরি এখানে যাও, যে যদি এমন হয় যে কোন একটা ভ্যালু AB থেকে স্টার্ট হচ্ছে, তাই না, তাহলে এটার পজিশনাল ভ্যালু হচ্ছে, আমি যদি বলি A এর হলো পজিশনাল ভ্যালু হচ্ছে 1 এবং B এর পজিশনাল ভ্যালু হচ্ছে 2। যদি A থেকে Z পর্যন্ত টোটাল অ্যালফাবেটস হয় 26টি, তাহলে A হবে 1 আর Z হবে 26। এখন দেখো তাহলে A 1 into 26 পাওয়ার হবে তার পজিশনাল ভ্যালু, এটা মনে করো 0, এটা 1, 26 এর পাওয়ার 1 প্লাস B এর পজিশনাল ভ্যালু হলো 2 into 26 তারপরে পাওয়ার হবে 0। এটা হলো সূত্র, পজিশনাল ভ্যালু ইনটু 26 পাওয়ার হবে তার সেই পজিশনাল নাম্বারের উপরে যে পাওয়ারটা উপরে দেওয়া আছে। যদি আরো অনেকগুলা অ্যালফাবেট থাকতো তাহলে সেক্ষেত্রে মনে করো যদি এখানে দেওয়া থাকতো x তখন হতো এখানে 2 হতো, আরো মনে করো y থাকলো এটা 3 হতো। তো যতগুলা অ্যালফাবেটস থাকবে সবগুলোর উপরে পাওয়ারটা 0 থেকে স্টার্ট করে পর্যায়ক্রমে বাম দিকে বাড়তে থাকবে। তো এই মানটা হচ্ছে তোমার 26 প্লাস 2 তার মানে 28, এই মানটা হবে 28। ওকে, 28 হচ্ছে আমাদের পজিশনাল ভ্যালু AB এর জন্য। সিমিলারলি আমি ওখানে যেটা পেয়েছিলাম প্রথমে MNO এটার জন্য বের করে ফেলো, আর XYZ এর জন্য বের করে ফেলো, আর হচ্ছে PQR এর জন্য পজিশনাল ভ্যালু বের করে ফেলো। তাহলে আমার দ্রুত টাইপ করতে অসুবিধা হবে। হ্যাঁ, PQR এর জন্য কত হবে, MNO এর জন্য কত হবে, XYZ এর জন্য কত হবে। যেমন MNO এর জন্য পজিশনাল ভ্যালু হবে, M এর পজিশন হচ্ছে ABCDEFGH IJKLM অর্থাৎ 13। প্রথমে M হলো 13, পজিশনাল ভ্যালু 26, পাওয়ার হবে 2, এটা হলো 0 1 2 পাওয়ার, তাই না, 2 প্লাস তারপরে হচ্ছে 13, এরপরে হলো n টা হচ্ছে 14, তাই না, 14 ইনটু 26 পাওয়ার কত হবে, 26 এর পাওয়ার বলো কত হবে এখানে, ইনটু 26 এর পাওয়ারটা হচ্ছে 1 হবে, রাইট। তারপরে হলো 15 ইনটু 26 পাওয়ার হবে 0, পাওয়ার হবে 0। ওকে, এরপরে XYZ, x এর জন্য হচ্ছে 24, তাই না, x এর জন্য 24, তারপরে 24 ইনটু 26 পাওয়ার হবে 2। তো দ্রুত ভ্যালুগুলো লিখে ফেলো। y টা হচ্ছে 25 পজিশনাল ভ্যালু এবং টোটাল নাম্বার অফ অ্যালফাবেটস এর জন্য 26 আর পাওয়ার হবে 1, আর z হচ্ছে 26 ইনটু 26 পাওয়ার হবে 0। আর PQR এর জন্য ABCDEFGH IJKLMNOP, p মানে হচ্ছে 14 2 16, তাই না, এখানে হবে 16 ইনটু 26 পাওয়ার হবে 2 প্লাস 17 p এর পরে q এর জন্য 17 ইনটু 26 পাওয়ার হবে 1, 26 এর পাওয়ার হবে 1 প্লাস 18 ইনটু 26 পাওয়ার হবে কত বলো, পাওয়ার হবে 0। এখন এই সম্পূর্ণ মানটা বের করে আমাকে জানিয়ে দাও, প্রথম মানটা কত আসছে, সেকেন্ড মানটা কত আসছে, থার্ড মানটা কত আসছে। দ্রুত ক্যালকুলেশন করো, করে আমাকে জানিয়ে দাও। তোমরা নিজেদের মতো করে ক্যালকুলেশন করো, আমি এখানে কোড লেখা শুরু করি। হ্যালো আঙ্কেল, জি কোথায় আছেন? ওকে ওকে।
আপনার আসলে কষ্ট হলো আসলে আমাদের আপনার ডেট নম্বর আমি ওদের অনলাইনে বসবো শেষ করে আপনার বসে হ্যাঁ আমি অনলাইনের বেস্ট রানিং আছে অলরেডি ওকে তাহলে স্টার্টিং ভ্যালু হচ্ছে তোমার ওই ভ্যালুগুলো 28 থেকে শুরু করে প্রথমটার জন্য হ্যাঁ লিস্ট আইটেম দেখো লিস্ট আইটেমটা কত হবে এলআই লিস্ট আইটেম বলো কত হবে প্রথম দেওয়া আছে কি এলআই এলআই হচ্ছে ছিল টি তোমরা কি শুনতে পাচ্ছ আমাকে হ্যালো জি স্যার এলআই টি টি এর মধ্যে আবার দেখো টি এর মধ্যে হচ্ছে কি হয় বলো তো টি এর মধ্যে আবার ইউএল টাইপ প্রথমটা দেওয়া ছিল কি বলো তো ইউএল টাইপের প্রথমটা সার্কেল সিআইআর সিএলই ইউএল টাইপ সার্কেলের পরে হচ্ছে তোমার লিস্ট আইটেম এলআই কি হবে বলো এলআই এর ভিতরে প্রথম আইটেম ছিল হচ্ছে মেবি গ্রিন টি তারপরে স্ল্যাশ এলআই এরপর আমি ডুপ্লিকেট করে দিচ্ছি তিনটা আমাদের এখানে পরেরটা আমাদের ইউএল ক্লোজ করে দিলাম আমাদের সেকেন্ড ইউএল এর জন্য আবার যেটা করতে হবে আমি ইউএলটা এখানে থেকে কপি করে নিচ্ছি সেম ট্যাগের ব্যবহার যেহেতু কপি করে নিচ্ছি কপি করে নিয়ে পরেরটা পেস্ট করে দিই শুধুমাত্র এই জায়গায় তোমার লিখতে হবে ইউএল টাইপ ডিস্ক প্রথমটা হলো সার্কেল শেয়ার ছিল পরেরটা হবে ডিস্ক ডিআইএসসি ডিস্ক তারপরটা ছিল হচ্ছে ব্ল্যাক টি তারপরে ইউএল টাইপ এই জায়গায় দেখে নাও এখানে পেস্ট করে দাও আবার সেম টাইপের ভ্যালু এরপর হচ্ছে ইউএল টাইপ স্কয়ার এস কিউ ইউ এ আর স্কয়ারের পরে এই জায়গায় লিখো হচ্ছে জুট টি ওকে এবারে এটা ক্লোজ করে দিচ্ছি আমি দেখো তাহলে প্রথমে আমাদের এখানে ওপেনিং এলআইটা ছিল কোনটা এই ওপেনিং এলআই লিস্ট আইটেমের জন্য আমরা এখানে এলআইটা ক্লোজ করতে হবে ঠিক এই বরাবর আমাদের এখানে এলআইটা এই বরাবর ক্লোজ করতে হবে স্ল্যাশ এলআই দেখো এলআইটাও কিন্তু ওপেনিং এখানে যদি ক্লিক করি তাহলে এটা ওপেনিং হচ্ছে এটা ক্লোজিং হচ্ছে তার মানে টি এর মধ্যে এগুলা কাজ করবে ইউএল ওপেন ইউএল ক্লোজ ইউএল ওপেন ইউএল ক্লোজ ইউএল ওপেন ইউএল ক্লোজ এবং দেখো এই যে ওয়েলটা শুরু করছিলা এই ওয়েলটা ক্লোজ এখনো হয়নি তাহলে ওয়েলে আমি ক্লিক করলে কিন্তু ওয়েলের কোনো ক্লোজিং দেখাচ্ছে না তাই আমি ঠিক এই জায়গায় এখন ওয়েল ক্লোজ করে দিব স্ল্যাশ ওয়েল এই যে ওয়েল ওপেন ওয়েল ক্লোজ তাহলে আমাদের প্রথম আইটেম ওয়েব পেজে শো করা শেষ এখন আমাদের সেকেন্ড আইটেম শো করতে হবে সেকেন্ড আইটেমের ভিতরে যেটা দেওয়া ছিল সেখানে ছিল হচ্ছে ওয়েল টাইপ অর্ডার লিস্ট টাইপ ওয়েল টাইপ হচ্ছে ইকুয়ালস টু ওয়েল টাইপ ইকুয়ালস টু 1 টাইপ ইজ ইকুয়ালস টু 1 কারণ সেটা ছিল নিউমেরিক্যাল ভ্যালু আর স্টার্টিং ভ্যালু দেওয়া কত দেওয়া ছিল বলো স্টার্টিং ভ্যালু কফি এর ক্ষেত্রে স্টার্টিং ভ্যালু কত দেওয়া ছিল রেসপন্স করো কফি এর ক্ষেত্রে স্টার্টিং ভ্যালু দেওয়া ছিল তোমরা দেখে আসি তোমরা রেসপন্স করছো না কেন আজকে কফি এর ক্ষেত্রে স্টার্টিং ভ্যালু দেওয়া ছিল 25 না এই যে কফির ক্ষেত্রে আমাদের এখানে দেওয়া ছিল কত 25 না জি স্যার রেসপন্স না করলে তো সেটা মনে হয় যে তোমরা আমার কথা শুনছো না স্টার্ট হচ্ছে 25 ওকে এখন আমরা ওএল এর ক্ষেত্রে এলআই দেব লিস্ট আইটেমের ভ্যালু কত বলো তো প্রথমে হবে ওয়েল টাইপ 1 তারপরে স্টার 25 তারপর হচ্ছে কফি সিও ডাবল এফ ডাবল ই কফি এর মধ্যে আবার তোমার শো করতে হবে বলো কি কফি এর মধ্যে কিছু করতে হবে বলো তো কফি এর মধ্যে আবার আমার শো করতে হবে হট কফি কোল্ড কফি এবং লোয়াক কফি রাইট তো ওইটা আবার ওয়েল টাইপ অর্ডার লিস্ট টাইপ ওয়েল টাইপ ইজ ইকুয়ালস টু প্রথমে ক্যাপিটালে এবং
এরপরে স্টার্টিং ভ্যালু কত হইছে ওই মানটা বের করছো, প্রথম মানটা যেটা এমএনও এর জন্য মানটা বের করতে বলেছিলাম, সায়েন্টিফিক কে বের করে মানটা কত আসছে, এই যে এই মানটা সুরাইয়া, এই মানটা কত আসছে, এমএনও এক্সওয়াইজেড পিকিউআর, এই মানটা কত কত আসছে স্যার 9167। প্রথমটা, জি স্যার। তারপরটা 9167, তারপরটা বলো। আচ্ছা তো তোমরা বের করে ফেলো, বের করে আমাকে জানা দাও, এর মাঝে আমি কোডটা লিখে ফেলি। স্টার্ট ইকুয়ালস টু ডাবল কোটেশন 9167, তারপরে হচ্ছে আমাদের যেটা করতে হবে এলআই লিস্ট আইটেম, এলআই লিস্ট আইটেমের ভ্যালু দেওয়া আছে হট কফি, তারপরে স্ল্যাশ এলআই লিস্ট আইটেম ক্লোজ, এরপরে আমাদের যেটা করতে হবে ওএল ক্লোজ করতে হবে স্ল্যাশ ওএল। এই সেম ট্যাগটাই জাস্ট আমি কপি করে আমার পরের পেস্ট করে দিতে হবে, কন্ট্রোল ভি পেস্ট করে দিচ্ছি আমি এখানে, আর সেম ট্যাগ, সুতরাং আমাদের এখানে অসুবিধা হবে না। ওয়েল টাইপ তখন আমি এখানে দেবো স্মল এ কারণ এটা এক্স ওয়াই জেড ফুল স্মল, এক্স ওয়াই জেড এর পজিশন ভ্যালু অনুযায়ী ভ্যালু কত আসছে এখানে লিখে ফেলো, কত আসছে, পরের মানটা কত আসছে বলো, আর পিকিউ আর এর জন্য কত আসছে, কুইক রেসপন্স করো, স্ল্যাশ এলআই এর পরে স্ল্যাশ ওএল দিবা, স্ল্যাশ ওএল, এলআই কফি, হট কফি, কোল্ড কফি এবং এটা দাও কোল্ড কফি, দেবো লোয়াক কফি, কোল্ড কফি এখানে দাও লোয়াক কফি LUAK লোয়াক কফি। সেকেন্ড মানটা কত আসছে, আমি রেসপন্স করো, 16900। 16900। জি স্যার। 16900, পরেরটা কত আসছে বলো, পরেরটা কত আসছে, পিকিউ আর এর জন্য কত আসছে স্যার 1152। 1152, এটা কি ঠিক আছে, পরেরটা বেশি আসার কথা মনে হয়, 1152 এটা বেশি আসার কথা না, 26 এর পরে স্কয়ার 16, এই মানটা তো বেশি আসবে অবশ্যই। দেখো তোমাদের হিসাবটা মনে হয় ভুল হচ্ছে, 16 দেখো কত দেওয়া আছে এখানে, স্যার ওইটা একটু ভুল হয়েছে, 11276। হ্যাঁ 11276, এইটা বলো 11276 পর লাস্টেরটা, তাই না, লাস্টেরটা না সেকেন্ডটা, স্যার লাস্টেরটা। 11276, ওকে 11276, আর সেকেন্ডটা কত আসছে, কত বলছিলাম 16900, এটা ঠিক আছে কি 16900, ভালো করে দেখো তাহলে পরে কিন্তু কোডিং এ সব ভুল আসবে। 11276, আমি এখানে 11276 লিখে দিচ্ছি, 276, ওকে কফি শেষ করে দিচ্ছি, ওয়েলটা শেষ করে দিলাম, শেষ করার পরে আমাদের যেটা করতে হবে, আমাদের দেখো এখানে ক্লোজিং এ আমরা টিডি ক্লোজ করি না, এখন আমাদের টিডি ক্লোজ করতে হবে, কারণ এই টিডিটা আমরা ক্লোজ করব, এখন আমরা টিডিটা ক্লোজ করে দিচ্ছি, ওকে স্ল্যাশ টিডি টেবল ডেটা, টিডি ক্লোজ করে দিচ্ছি, টিডি এর পরে আমাদের ক্লোজ করতে হবে টিআর টেবল রো, এরপরে আমরা টেবল রো ক্লাস ক্লোজ করলাম স্ল্যাশ টিআর টেবল রো, তারপরে আমাদের ক্লোজ করতে হবে টেবল, এখানে টেবলটা ক্লোজ করা হয়নি, দেখো এখানে যেমন টিআর এ ক্লিক করলে এখানে টিআর এ ক্লোজিং দেখাচ্ছে, তো আমরা টিডি টেবলটা ক্লোজ করে দিচ্ছি, ক্লোজ করে দিলে আমাদের মোটামুটি কাজ শেষ, অ্যাঙ্গেল ব্র্যাকেট টেবলের পরে আমাদের ক্লোজ করতে হবে HTML /HTML, সেভ করে দিলাম, এখন আমি পেজটাকে রান করে ফেলি, রান করলে আমার উদ্দীপকে যে মানটা দেওয়া হতো ঠিক সেভাবে আমাদের টেবলটা ওই পেজে আসার কথা, আমরা রান করে ফেলি, তোমরা দেখতে পাচ্ছ আমার এখানে রিসেন্ট ফাইলে শো করবে টেবলটা আছে, নেস্টেড অলরেডি চলে আসছে, দেখতে পাচ্ছ কি সবাই,
নেস্টেড যে জি স্যার। ওকে এটা ডাবল। আচ্ছা আমি রান করার পরে সঠিক হলে তোমরা সেটা লিখে নাও কোডটা, তাহলে আর অসুবিধা হবে না। ওকে চলে আসছে nested.html, অলরেডি আমরা সফল হয়ে গেছি। সেখানে মাই ফার্স্ট নেস্টেড লিস্টটা উপরে আসছে, কারণটা হচ্ছে আমার মনে হয় কোডিং এর একটু দেখতে হবে। মাই ফার্স্ট নেস্টেড এটা হবে বি লিখে ফেলেছি, এটা হবে এন, মাই ফার্স্ট নেস্টেড লিস্ট। আর টাইটেল টিআইটিএলই হবে, আমি ডাবল টি লিখে দিয়েছি এই জন্য এটা শো করছে না। এখন ঠিক আছে, এখন সেভ করো, সেভ করে এটাকে রিফ্রেশ দাও। তাহলে এখন দেখো এবি টি, গ্রিন টি, ব্ল্যাক টি এবং জুট টি। আমার প্রথমটা হচ্ছে সার্কেল, স্কোয়ার এবং ডিস, তারপরটা হচ্ছে কফির মধ্যে এমএনও লেখা আছে, হট কফি, কোল্ড কফি এবং লোয়াক কফি। পৃথিবীর সব থেকে দামি কফির নাম হচ্ছে লোয়াক কফি, ঠিক আছে। এটা হলো গন্ধগোকুলের যে বিষ্ঠা আছে সেই বিষ্ঠা থেকে তৈরি করা হয়, তোমরা ইউটিউবে দেখো। অর্থাৎ কফি বিন প্রথমে খাওয়ানো হয়, খাওয়ানোর পরে ওই প্রাণীর যে পেটের এনজাইমটা আছে, এনজাইমটা কফির সাথে মিক্সিং হয়, পরে ওই প্রাণী যখন মল ত্যাগ করে তখন ওই কফি সহ সে মল ত্যাগ করে, পরে ওই কফি বিনটাকে শুকায়ে মেশিনে গুঁড়া করা হয়, গুঁড়া করার পরে কফি তৈরি করা হয় এবং পৃথিবীর সব থেকে দামি কফি লোয়াক কফি। ইভেন এক কাপ কফির দামই কিন্তু প্রায় বাংলাদেশ টাকায় 25,000 পিডিটি যদি দেখো। তো যাই হোক এখানে আমরা যে আইটেমগুলো দেখিয়েছি সেই আইটেমগুলো হচ্ছে টেবিলের মধ্যে দেওয়া আছে। এটা উদ্দীপক আকারে দেওয়া থাকতে পারে পরীক্ষাতে, এই উদ্দীপক আকারে দেওয়া থাকলে খুব সহজে তোমরা দ্রুত সলভ করে নিতে পারবা। এখন প্রশ্ন হচ্ছে যে আমরা যে এইচটিএমএল কোড লিখেছি সেই এইচটিএমএল কোডের যতগুলো অ্যাট্রিবিউট এবং ভ্যালু আছে সেগুলো ব্যাখ্যা করতে বলা হয়েছে 3 নম্বরে। তাহলে আমরা এখানে ব্যাখ্যা করব কোন কোন অ্যাট্রিবিউটের এবং কোন কোন ভ্যালু এর। যেমন দেখো বর্ডার একটা অ্যাট্রিবিউট, ভ্যালু হলো 1। টাইপ একটা অ্যাট্রিবিউট, ভ্যালু হলো a। স্টার্ট একটা অ্যাট্রিবিউট, ভ্যালু হলো 28। টাইপ অ্যাট্রিবিউট, ভ্যালু হলো সার্কেল। টাইপ অ্যাট্রিবিউট ডিস সার্কেল, আর ডিস একটা ভ্যালু। টাইপ অ্যাট্রিবিউট স্কোয়ার হচ্ছে একটা ভ্যালু। তাহলে এখানে আমরা মূলত কয়টা অ্যাট্রিবিউট ব্যবহার করেছি এটা বোঝার জন্য তোমরা রেড কালার যেটা দেওয়া আছে সবগুলাই হচ্ছে অ্যাট্রিবিউট, বুঝতে পারছো? আর যেটা ডাবল কোটেশনের মধ্যে দেওয়া আছে সবগুলাই ভ্যালু। আমার উদ্দীপকের গ নম্বরে কি লেখা ছিল রেসপন্স করো। উদ্দীপকের গ নম্বর কোশ্চেনে কি লেখা ছিল সুরাইয়া? স্যার অ্যাট্রিবিউট এবং ভ্যালু মানে এইচটিএমএল এর থেকে গেল ব্যাখ্যা করো, রাইট। তো উদ্দীপকে আমাদের এখানে অ্যাট্রিবিউট হচ্ছে টাইপ দেওয়া আছে, টাইপ হলো অ্যাট্রিবিউট, আর ভ্যালু দেওয়া আছে যতগুলো ডাবল কোটেশনের মধ্যে। তাহলে এখন তুমি এটা কিভাবে সলভ করে নিবা? তোমাকে সলভ করতে হলে আমি গ নাম্বারটা লিখে দিচ্ছি, গ নাম্বারটা দ্রুত সলভ করে নাও। আমাদের গ নাম্বারটা হবে এমন, প্রথমে তুমি একটা টেবিল ডিজাইন করো। এই টেবিলের ভিতরে মূলত আমাদের কাজ শো করতে হবে। তাহলে আমরা একটা টেবিল তৈরি করি যেখানে আমরা অ্যাট্রিবিউট এবং ভ্যালুগুলো লিখে নিতে পারি। তোমরা গ নাম্বারের জন্য আমি জাস্ট একটু হিন্ট দিচ্ছি, তোমরা এটা দ্রুত সলভ করে নিবা। প্রথমে যেটা করতে হবে একটা টেবিল তৈরি করবা, টেবিলের ভিতরে কলামগুলো তৈরি করবা, কলাম তৈরি করে সেখানে অ্যাট্রিবিউট এবং ভ্যালুগুলো লিখে নিবা। আমাদের উদ্দীপকে আমরা যতগুলা অ্যাট্রিবিউট লিখেছি সেটা হবে এই সাইটে, তারপর এটা হবে ভ্যালুগুলো এই সাইটে, এবং পরবর্তীতে এখানে লিখবা ব্যাখ্যা। তাহলে অ্যাট্রিবিউট, তারপরে অ্যাট্রিবিউট, তারপরে বলো কি হবে ভ্যালু, তারপরে হচ্ছে ব্যাখ্যা। আমাদের রেড কালারের ভিতরে প্রথম ছিল হচ্ছে বর্ডার, দেখো লেখা ছিল বর্ডার। টেবিলের ক্ষেত্রে আমাদের এখানে অ্যাট্রিবিউট নাম ছিল বর্ডার। আমি তোমাদের যদি এখানে দেখাই ঠিক একটু মনোযোগ দিলে বুঝতে পারবা। প্রথম অ্যাট্রিবিউট ছিল বর্ডার, সেকেন্ড অ্যাট্রিবিউট ছিল টাইপ, তারপরে স্টার্ট। দেখতে পাচ্ছ কি টাইপ আর স্টার্ট, যেটা রেড কালার? জি স্যার। ওকে, তারপরে সেকেন্ড অ্যাট্রিবিউটটা এখানে লিখে নাও, টাইপ, টি ওয়াই পি ই, টাইপ ইজ দ্য অ্যাট্রিবিউট, তারপর হচ্ছে বর্ডার ইজ দ্যাট, টাইপের পর স্টার্ট হচ্ছে একটা অ্যাট্রিবিউট। আর কি লেখা ছিল আমাদের অ্যাট্রিবিউট দেখে আসি, টাইপ স্টার্ট। আর কোথাও মনে হয় রেড কালারের আর কোনো পরিবর্তন নাই, সবগুলাই একই রকম, টাইপ আর স্টার্ট, আর কোনো অ্যাট্রিবিউট এখানে নাই, কিন্তু ভ্যালুগুলো ডিফারেন্স, রাইট? ভ্যালুগুলো হচ্ছে, তাহলে আমি একটা কাজ করতে পারি, আমি এখানে এই
দাগটা মুছে ফেলি, কারণ আমার সেল একটু ডাইমেনশন বড় করে দিতে হচ্ছে এখানে ব্যাখ্যা লেখার জন্য। এখানে হলো স্টার্ট। আমরা এখন যেটা করব, আমাদের ব্যাখ্যা লিখতে হলে বর্ডারের জন্য ভ্যালু ছিল 1 পিক্সেল। এটা ব্যাখ্যা হচ্ছে লিখবা যে এটা পিক্সেলে শো করবে, এখানে হচ্ছে এটা পিক্সেলে শো করবে, PIXCL পিক্সেল। তারপর টাইপ ছিল হচ্ছে ওএল এর জন্য, ওএল এর জন্য একটা ছিল ক্যাপিটাল এ, তারপরে ছিল স্মল এ, তারপরে ছিল নিউমেরিক্যাল ভ্যালু 1। এটা টাইপ দেওয়া ছিল দেখো এ, স্মল এ এবং 1। আর ভ্যালু স্টার্টিং ভ্যালু একটা দেওয়া ছিল 28, একটা দেওয়া ছিল 25, আর একটা দেওয়া ছিল ওই যে 9000 কত পেয়েছো সে মানগুলা লিখে দিবা। এখানে মানগুলা পেয়েছে কত, এই যে প্রথম 28, তারপর 25, তো 9167, 16900, 25, 28, তারপরে এখানে কত লিখবা 9100, ওই মানগুলো লিখে দিও, ঠিক আছে? আমি মানগুলো এখানে লিখে দিচ্ছি, নিজের মতো করে লিখে দিও। আর স্টার্টিং, সরি ওইটা ছিল স্টার্টিং না, টাইপের ভ্যালু ছিল এটা না, ভুল বললাম। টাইপ ছিল A1 A তারপরে 1, তাই না? এখানে টাইপের ভ্যালুগুলো দেওয়া ছিল, এটা ব্যাখ্যা কি হবে? আমরা তো স্টার্টের জন্য পেয়েছি যে মানগুলো, সেটার ভ্যালুগুলো এই জায়গায় লিখবো। স্টার্টের জন্য পেয়েছি 25, 28, তারপরে 9000 সামথিং, ওইটা লিখে দিবা এখানে, আর 16900, আর লাস্টের মানটা দেওয়া ছিল হচ্ছে তোমার 11276, এই মানটা লিখে দিবা। ওকে। আর যখন ব্যাখ্যা লিখবা তখন লিখবা যে টাইপের ভিতরে আমাদের ওএল টাইপ বা অর্ডার লিস্টের টাইপের জন্য আমাদের অ্যালফাবেটিক অর্ডার বা বিভিন্ন অক্ষরের মাধ্যমে যখন আমরা ওয়েব পেজে শো করবো, সেক্ষেত্রে আমাদের অ্যালফাবেট শো করতে হবে, ক্যাপিটাল অথবা স্মল, অথবা নিউমেরিক্যাল ভ্যালু হিসেবে 1 2 3 4 5 এভাবে শো করতে হবে। এটা হচ্ছে আমাদের অ্যালফাবেটিক অর্ডার। আর টাইপের ভিতরে একটা ছিল হচ্ছে তোমার সার্কেল, স্কয়ার এবং ডিস্ক। তো সেক্ষেত্রে টাইপের ভ্যালুগুলো আমরা যেটা পেয়েছিলাম সেটা ছিল সার্কেল, স্কয়ার এবং ডিস্ক। অর্থাৎ তুমি এই জায়গাটায় লিখবা সার্কেল, স্কয়ার এবং ডিস্ক, ওইটা ছিল টাইপ, তাই না? সার্কেল, তারপরে ছিল স্কয়ার, এখানে জায়গা হচ্ছে না, লিখে নিও সার্কেল, স্কয়ার এবং ডিস্ক। সার্কেল, স্কয়ার এবং ডিস্ক, ওকে। সার্কেল, স্কয়ার এবং ডিস্ক এটা লিখে নিও। আর ব্যাখ্যা যখন লিখবা যে সার্কেল, স্কয়ার এবং ডিস্ক এটা ব্যবহার করতে হবে ইউএল বা আনঅর্ডার লিস্টের ভিতরে, আর এটা হচ্ছে ওএল বা অর্ডার লিস্টের মধ্যে, আর এটা হচ্ছে ইউএল বা আনঅর্ডার লিস্টের মধ্যে। ক্লিয়ার? এটা যেন ভুল না হয়। আর স্টার্টের ভিতরে যেটা লিখেছিল সেটা হচ্ছে শুধুমাত্র স্টার্টিং ভ্যালুগুলো ইউজ করতে হবে ওএল ট্যাগের মধ্যে, কোনো ইউএল ট্যাগের ভিতরে স্টার্টিং ভ্যালু লেখা নাই। আমার সম্পূর্ণ ক্লাসটা আমি রেকর্ডিং যেটা করেছি আমি দিয়ে দিচ্ছি, তোমরা কয়েকবার রেকর্ডিং দেখো, দেখার পরে আমার বিশ্বাস এটা খুব বেশি অসুবিধা হবে না। পরীক্ষাতে এই টাইপের প্রশ্ন অনেক বোর্ড এক্সামে আসে, বা একটু টেবলটা একটু ঘুরাই দেওয়া হয়, বিশেষ করে এই ধরনের টেবলটা আসলে পরে তোমার একটু চিন্তা ভাবনা করে উত্তর করতে হবে যে আমি কিভাবে টেবলটা ওয়েব পেজে রিপ্রেজেন্ট করবো বা ওয়েব পেজে শো করবো। সো ডিয়ার স্টুডেন্টস, আমি আজকে যতটুকু শেষ করেছি, বাসায় দেখো, আর রেগুলার মনে রাখবা এগুলো প্র্যাকটিস করতে হবে। কোডিং গুলা সবসময় হাতে কলমে প্র্যাকটিস করতে হয়, প্র্যাকটিস না করলে কিন্তু এই কোডিং গুলা পরীক্ষাতে লেখার সময় সিকোয়েন্স গুলা ঠিক থাকে না। আমরা নিয়মিত প্র্যাকটিস করবো, ইনশাআল্লাহ আমাদের ভুল হবে না। তাহলে আজকের মধ্যে ক্লাস শেষ করছি, সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।